নমস্কার, শোনাচ্ছি সাহিত্যিক শ্রী অতীন বন্দ্যোপাধ্যায়ের নীলকণ্ঠ পাখির খোঁজে। আজ উপন্যাসের ১২ পর্ব। সবার শেষে ইসমও গ্রামে উঠে যাচ্ছে। উঠে যাবার পথে মনে হলো ঝোপের ভিতর এক প্রলয়ঙ্কর কাণ্ড, প্রায় সাপে বাঘে ধস্তাধস্তি হচ্ছে যেন। বোধহয় মরার গন্ধ পেয়ে হাসান পীরের দরগা থেকে শেয়াল উঠে এসেছে। গোসাপও হতে পারে। প্রায় কুমিরের মতো বড় বড় গোসাপ নদীর চরে সে কতদিন ঘুরতে দেখেছে। এখন এই ঝোপের ভিতর কামড়াকামড়ি করছে। ইসম ভয় দ্রুত গ্রামের দিকে ছুটে গেল। ভোরের স্বপ্ন যেমন তাজা তেমনি মিষ্টি। আর বোধহয় প্রথম স্বপ্ন দেখতে শিখল সোনা। স্বপ্ন দেখার পরই ঘুম ভেঙে গেল। সে শুনতে পেল বড় ঘরে ঠাকুরদা ঈশ্বরের স্তোত্র পাঠ করছেন। বড় জেঠিমা, ছোট কাকা এই শীতের ভোরে ঠাকুরদাকে উঠোনের ওপর এনে দাঁড় করিয়েছেন। বৃদ্ধ দীর্ঘদিন পর বায়না ধরেছেন তিনি আজ সূর্যোদয় দেখবেন। তিনি সেই কবে অন্ধ হয়ে গেছেন, দীর্ঘদিন ঘরের বার হননি। তিনি ঘরে বসেই প্রতিদিন ভোর রাতের দিকে ঈশ্বরের স্তোত্র পাঠ করেন। হে ঈশ্বর, তোমার করুণা ফুলে ফলে ফসলের মাঠে, তুমি করুণাময়। বৃদ্ধের কথা না রাখলে অনর্থ ঘটবে। সুতরাং ওরা বৃদ্ধের হাত ধরে দাঁড়িয়ে থাকল। ঠিক কামরাঙা গাছটার নিচে দাঁড়ালে পূবের আকাশ স্পষ্ট। সূর্য উঠবে। পূবের আকাশ ফর্সা হয়ে গেছে, পাখিরা উড়ে যাচ্ছিল। মসজিদে আজান দিচ্ছে শামসুদ্দিন। মোরগেরা ডাকছে। বড় বউ পূজার ফুল তুলতে চলে গেছে। বৃদ্ধ মানুষটি সূর্যোদয় দেখার জন্য দাঁড়িয়ে আছেন। কতকাল যেন, কত দীর্ঘকাল যেন সূর্যোদয় দেখেননি। কতকাল তিনি যেন এমন পাখির কলরব শুনতে পাননি। কামরাঙা গাছটার নিচে তিনি সোনা, লালটু, পল্টুকে নিয়ে দাঁড়িয়ে থাকলেন। সূর্য উঠলেই বলতে হবে সূর্যোদয় হচ্ছে। তিনি এই যে সূর্য, আলোর দেবতা, ঈশ্বরের অংশ। ঈশ্বর জনে জনে ফুলে ফুলে বিরাজমান। সর্বত্র তিনি এক এবং বহু। তিনি সীমা সংখ্যার অতীত। মহাবিশ্বে তিনি সব। তাঁর সেই আলোর দূতকে স্বাগত জানাবেন। কিন্তু বিস্ময়ের ব্যাপার, সূর্যোদয়ের কথা তাকে আর বলতে হলো না। তিনি নিজেই যেন টের পাচ্ছেন সূর্য আকাশে উঠে আসছে। কুয়াশার জল কামরাঙা গাছ থেকে টুপটাপ পড়ছিল। লাল নীল পাখির পালক উড়ছিল। ফ্লানেলের জামা গায়ে, খরম পায়ে বৃদ্ধ মানুষটি সূর্য উঠতেই দুহাত তুলে প্রণাম করলেন। মহাবিশ্বে আমরা সামান্য মানুষ। তুমি মানুষের জরাজীর্ণ জীবনকে আলোকিত করো। রোগ শোক সব হরণ করে নাও। সূর্যোদয় এত রহস্য আছে সোনার জানা ছিল না। সেও ঠাকুরদার দেখা দেখি সূর্যকে প্রণাম করল এবং ঠাকুরদার সঙ্গে গলা মিলিয়ে সূর্যস্তব পাঠ করল। শচীন্দ্রনাথের অন্য কিছু কাজ ছিল। মাঠে ইসমকে নিয়ে নেমে যেতে হবে। গৌর সরকার সীমানা ভেঙে দিচ্ছে জমির। এসব দেখার জন্য আর বোধহয় ঘটনাটা মামলাবাজ গৌর সরকারকে একটু সমঝে দেবার জন্য তিনি দ্রুত মাঠে নেমে যাবেন বলে স্থির করেছিলেন। উত্তেজনায় রাতে শচীন্দ্রনাথের ঘুম হয়নি। কারণ মাটির মতো ভালোবাসার সামগ্রী আর কি আছে। সূর্য আকাশে উঠে গেছে। মনে হলো বৃদ্ধের এখন আর কোনো অবলম্বনের প্রয়োজন নেই। সূর্যের উত্তাপে শরীরের ভিতর প্রাণের আবেগ সেই যৌবনের মতো অথবা কৈশোরের মতো মনে হয়। তিনি এখন একা একা। কেউ কিছু বলে না দিলেও কোথায় কোন দিকে গেলে গোপাট পড়বে, কোন দিকে গেলে পুকুর পাড়ের প্রিয় অর্জুন গাছটা পড়বে এবং নদী আর কত দূর, কতটা মাঠ এগোতে পারলে সোনালি বালির নদীর চরে এখন তরমুজের লতা কত বড়, কত সবুজ সব লতা পাতা তিনি চোখ বুজে বলে দিতে পারেন। তিনি যেন বলতে চাইলেন, সচি, তুমি মাঠে নাইমা যাইতে চাও? যাও, আমার জন্য তোমার কোনো চিন্তার কারণ নাই। আমি একলা মানুষ। সংসারে এই তো হয়, স্ত্রী পুত্র এত, তবু নিজেকে কেবল একা মনে হয়।
তিনি শচীন্দ্রনাথকে শুধু বলেছিলেন সে যেন মাঠে যাবার আগে তাঁর চাঁদির বাঁধানো লাঠিটা দিয়ে যায়। কতকাল আগে তখন প্রৌঢ় মহেন্দ্রনাথের কি দাপট! তিনি চাঁদির বাঁধানো লাঠি ঘোরাতে ঘোরাতে গ্রাম মাঠ পার হয়ে চলে গেছেন। সেই মানুষ কতকাল ঘরের বার হননি। প্রায় অথর্ব এখন তিনি, কিন্তু কথা আছে এ সালে তিনি দেহরক্ষা করবেন। কুষ্টি ঠিকুজি এবং রাশিফল এমনই সব বলছে। শীতকালে বুড়ো মানুষের মৃত্যু ভয় অসীম। কার্তিকের টান বড় টান। কার্তিকের টান বানের জলের মতো, গ্রাম মাঠ সাফ করে বুড়ো মানুষদের নিয়ে যায়। ঠিক সেই সময় একদিন তার সন্তান ভূপেন্দ্রনাথ বলেছিল, বাবা, এবারে চন্দ্রায়ণটা কইরা ফেলি। তিনি পুত্রের ইচ্ছার কথা ধরতে পেরেছিলেন। বয়স হয়েছে, কার্তিকের টানে বড় কষ্ট পাচ্ছিলেন। দ্বাদশ ব্রাহ্মণ ভোজন এবং চন্দ্রায়ণ করলে পাপ খণ্ডন হবে। পাপ খণ্ডন হলেই এই সংসার থেকে মুক্তি। তখন বায়ুতে পঞ্চভূত হয়ে আত্মাটা মিশে যাবে। তিনি ভূপেন্দ্রনাথের কথায় রুষ্ট হয়েছিলেন। আমার তো যাওনের সময় হয় নাই, হইলে টের পামু, তোমাকেও ঘণ্টা বাজাইতে হইব না। আর শীতের মাঝামাঝিতে মনে হলো মহেন্দ্রনাথ আবার তাজা হয়ে যাচ্ছেন এবং কানে যেন ভালো শুনতে পাচ্ছেন। শরীরের জড়তা ক্রমশ উবে যাচ্ছে। এখন তিনি বিছানাতে ওঠা বসা করতে পারেন, হাঁটা চলা করতে পারেন। আর মনে হলো তিনি ফের শতবর্ষ বাঁচার জন্য প্রস্তুত হচ্ছেন। তিনি এবার তাঁর 3 নাতিকে উদ্দেশ্য করে, বড় কচি কাঁচা বয়স ওদের, তাঁর সন্তানেরা সবই শেষ বয়সের। প্রথম দিকে কোনো সন্তানাদি হবে না বলেই ঠিক ছিল। 3 নাতিকে উদ্দেশ্য করে কিছু বলতে গিয়ে এমন সব ছবি মনে পড়ে গেল তাঁর। তিনি বললেন, আমার মাঠে নাইমা যাইতে ইচ্ছা হয়, তোমরা আমারে মাঠে নিয়া যাইবা? এই কথায় 3 নাতিকে বড় উৎফুল্ল দেখালো। ওরা ঠাকুরদার এমন একটা অভিপ্রায় জেনে আনন্দে উৎফুল্ল। এখনো সূর্য ওপরে উঠে আসেনি। পল্টুর হাত ধরে মহেন্দ্রনাথ গোপাটে নেমে যাচ্ছেন। লালটু আগে আগে হাঁটছে, সোনা পিছনে পিছনে হাঁটছে। ঠাকুরদার হাতে চাঁদি বাঁধানো লাঠি, লাঠির মুখটা সোনা ব্যাঙের মাথা যেন, চোখ বোজা, কান খাড়া, কোনো কোনো সময় মনে হয় সজারুর মুখের মতো লাঠির মাথাটা হাঁ করা। মহেন্দ্রনাথ লাঠিটা ডান হাতে ভালো করে ধরলেন। তিনি যেন এখন সব কিছু দেখতে পাচ্ছেন সেই প্রৌঢ় বয়সের মতো। কোথাও একটা শ্বেত জবা ফুটে আছে। তিনি বললেন, দেখ তো পল্টু, মনে হয় গাছে একটা জবা ফুল ফুইটা আছে। লালটু বলল, আছে। লালটু পল্টু শোনা অবাক। হ্যাঁ, গাছে মাত্র একটা শ্বেত জবা ফুটে আছে। সোনা বলল, ঠাকুরদা, স্থলপদ্ম গাছটায় ফুল হইছে। অসময় ফুল বলে তিনি পুকুর পাড় ধরে নেমে যাবার সময় বললেন, তোরা আমারে তেঁতুল গাছটার নিচে নিয়ে আইলি। ওরা ধরে ধরে নিয়ে যাচ্ছে। অন্ধ মানুষকে যেমন সবাই ধরাধরি করে পথ পার করে দেয়, তেমনি এই 3 নাবালক মহেন্দ্রনাথকে মাঠের দিকে নিয়ে যাচ্ছে। পুকুর পাড় ধরে হাঁটার সময় তিনি প্রায় এক এক করে সব গাছের নাম বলে যাচ্ছিলেন। কখন কদবেল গাছ অথবা কখন জামরুল গাছের নিচ দিয়ে যাচ্ছেন বলে দিতে পারছেন। যেতে যেতে সহসা তিনি থেমে পড়লেন। বললেন, জলে একটা বোয়াল মাছ ভাইসা আছে। ওরা দেখল, হ্যাঁ, পুকুরের জলে বড় একটা বোয়াল মাছ ভেসে দাম খাচ্ছে। সোনা বলল, দেখি আপনার চোখ দুইটা, বাবাই আইলে কইয়া দিবু আপনি মিশা কথা কন, চককে দেখতে পান ঠিক। মহেন্দ্রনাথ সোনার কথা শুনে হাসলেন। তিনি পুকুর পাড়ে দাঁড়িয়ে মাছের গন্ধ পাচ্ছিলেন। এবার লাঠি ঠুকে ঠুকে জায়গাটা চেনার জন্য বললেন, তোরা বড় জাম গাছটার নিচে নিয়ে আইছস। 3 জন ওরা এবার একসঙ্গে হেসে উঠল। বলল, ঠাকুরদা কইতে পারল না। মহেন্দ্রনাথ আরও সামান্য সময় চিন্তা করলেন। কতদিন পর ঘর থেকে বের হয়েছেন সূর্যোদয় দেখবেন বলে, আর নিজের এই বাসভূমি যা তিনি তিলে তিলে অর্জন করেছেন, যে ভালোবাসা তাকে এখনও ঈশ্বরের সংসারে ডুবে যেতে দেয় না, সেই জগৎ এত অপরিচিত হয়ে গেল। তিনি এমন ভুল বলে ফেললেন। প্রায় 100 বর্ষের অভিজ্ঞতা
এই মাটি এবং মানুষ সম্পর্কে। তিনি এই 3 নাবালকের কাছে কিছুতেই হার স্বীকার করতে চাইলেন না। তিনি স্মৃতির ভিতর ডুবে মণিমাণিক্য অনুসন্ধানের মতো কোথায় কোন গাছের পরে কি গাছ ছিল, কখন কোন গাছ তিনি কেটে ফেলেছেন, সব মনে মনে অনুসন্ধান করে বেড়ালেন। তেঁতুল গাছটার পর জামরুল গাছের পাতার গন্ধ আসছিল নাকে। তারপর মনে হলো রোদ মাথায় মুখে, তবে বড় জাম গাছটা হবে ঠিক। কিন্তু নাতিরা তার যেভাবে হেসে উড়িয়ে দিল তাতে তিনি মুষড়ে পড়েছেন। নাকে বড় বড় শ্বাস টানলেন, যদি নিঃশ্বাসে অন্য কোনো পরিচিত গন্ধ ভেসে আসে, যদি তার জল মাটির জন্য ভালোবাসা তাকে ফের অন্তর্যামী করে তোলে। এবার মহেন্দ্রনাথ বললেন, খেজুর গাছের নিচে আইসি। নাবালক 3 জন আরও জোরে হেসে উঠল। ঠাকুরদাকে নিয়ে এবার তারা খেলায় মেতে গেল। সেই যেন চোর চোর খেলা। ঠাকুরদা অন্ধ, অন্ধ বলেই ওরা ধরে নিল ঠাকুরদার চোখ বাঁধা। ওরা ঠাকুরদার চারপাশে চোর চোর খেলছিল অথবা চোর চোর বলে চিৎকার করছিল। ঠাকুরদা ওদের ছুঁতে পারছেন না। ওরা ঠাকুরদাকে নিয়ে শক্ত খেলায় মেতেছে। ওরা এবার ঠাকুরদাকে সামনের মাঠে নিয়ে যাবে এবং যেতে যেতে বলবে, আপনি কোথায়? ঠাকুরদা বলবেন, আমি খামার বাড়িতে। তারপর ওরা যতদূর হেঁটে যাবে, উত্তরে দক্ষিণে যেদিকে চোখ যায়, ফের এক প্রশ্ন, আমরা কোথায়? তিনি যেন বলবেন, আমরা ভিটা জমির ওপর। খেলার মতো ঘটনাটা হয়ে গেল। এমন খেলা বুঝি হয় না। ওরা প্রশ্ন করছিল আর বিজ্ঞের মতো ঠাকুরদার দিকে তাকিয়ে উত্তরের প্রত্যাশা করছিল। সোনা কেবল হরিণ শিশুর মতো ঠাকুরদার চারপাশে লাফাচ্ছে। ঠাকুরদা ঠিক বলতে পারলেই আবার টেনে নিয়ে যাওয়া রথের মতো। ওরা এক পুরনো রথ যেন ভালোবাসার পথ ধরে টেনে নিয়ে যাচ্ছে। জরা জীর্ণ রথটি পথের ওপর অতিকায় এক বটবৃক্ষের মতো দাঁড়িয়েছিল। হাতে লাঠি, গায়ে শাল, মাথায় লাল টুপি এবং হাতে শীতের দস্তানা। তিনি গরম মোজা পায়ে দিয়েছেন, পায়ে সাদা কের জুতো। তিনি হাঁটতে হাঁটতে ভাবছিলেন তাঁর প্রিয় নাবালকেরা কোথায় তাকে টেনে নিয়ে এসেছে। তিনি একবার ভাবলেন ডেকে বলবেন, দেখো বৌমারা, তোমার পোলারা আমারে কই লইয়া যাইতাছে। কিন্তু বলতে পারলেন না। কেমন যেন পুকুর পাড়ে নেমে এসে তিনি মজা পেয়ে গেছেন। তিনি চুপচাপ লাঠিটা ঝোপে জঙ্গলে ঠুকে ঠুকে এগুতে থাকলেন। এক সময় মনে হলো লাঠিতে শক্ত একটা কিছু ঠেকছে। এতক্ষণে মনে হলো তিনি বড় জাম গাছটা কেটে একটা অর্জুন গাছ লাগিয়েছিলেন। ওর মুখ চোখ এবার আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তোমরা আমারে অর্জুন গাছটার নিচে নিয়ে আইসো। ঠাকুরদা এবার ঠিক বলে ফেলেছেন। সোনা মনে মনে চাইছিল ঠাকুরদা ঠিক ঠিক বলে ফেলুক, কারণ তিনি যেভাবে নিরালম্ব মানুষের মতো এই পুকুর পাড়ে দাঁড়িয়ে আছেন এবং বড়দা মেজদা যেভাবে ঠাকুরদাকে হেনস্থা করছে, তাতে ওর কষ্টটা কেবল বাড়ছিল। যেই সঠিক বলে ফেলেছেন, যেই তিনি বুঝতে পেরেছেন ওকে অন্য পথে পুকুরের দক্ষিণ পাড়ে নিয়ে আসা হয়েছে এবং মুখে নাবালকের মতোই যখন আর গর্বের অন্ত নেই, তখন সোনা আনন্দে একটা লাফ না দিয়ে থাকতে পারল না। যেন উত্তরটা মহেন্দ্রনাথ দেয়নি, উত্তরটা সোনা দিয়েছে। ওরা মহেন্দ্রনাথকে আরও টেনে নামাতে চাইলে তিনি বললেন, আমি আর যামু না। আমারে তোমরা ঝোপে জঙ্গলে নিয়ে যাইতে চাও, বান্দরের মতো নাচাইতে চাও, আমি নাচমু না। বলে তিনি অর্জুন গাছটার নিচে বসে পড়লেন। দুর্বা ঘাস ছিল কিছু, রোদ এসে পড়েছে কখন, ঘাসে কোনো শিশুরি বিন্দু ছিল না। বসে পড়ে তিনি চারধারে কি খুঁজতে থাকলেন। সোনা বলল, কি খোঁজেন? আমারে। সোনা বুঝতে পারল না কথাটা। আমারে খুঁজি, আমারে তোমরা এইখানে রাইখা দিও। তারপর তিনি কি ভেবে চুপ করে গেলেন। হয়তো তাঁর এই 3 নাতি ওর এই প্রিয় স্থানটুকুর খবর রাখে না। তিনি মাটির ওপর ফের ভালোবাসার হাত রাখলেন। সব ছেলেদেরই বলে রেখেছেন তাঁর এই ভালোবাসার মাটিতে তাকে যেন দাহ করা হয়। তিনি নিজেই স্থানটি নির্বাচন করে রাখার সময় স্মারক হিসেবে অর্জুন গাছ লাগিয়েছেন। সূর্যের আলো গাছের মাথায় পড়ায় বেশ উষ্ণ মনে হচ্ছিল চারদিকটা। মাঠে মেলার গরু নেমে যাচ্ছে, কিছু গাছের ছায়া ইতস্তত পুকুরের পাড়ে পাড়ে।
বুড়ো মানুষ মহেন্দ্রনাথ পা ছড়িয়ে নাতিদের নিয়ে অর্জুন গাছের নিচে বসে রয়েছেন। দেখলে মনে হয় চোখ বুজে কিছু ভাবছেন। বোধহয় স্মৃতিতে তার একমাত্র পাগল ছেলের জন্য কষ্ট। তিনি পল্টুর মাথায় হাত রেখে বললেন, পড়াশোনা কইরো, বাবারে কষ্ট দিও না। মাঠে আবেদ আলীর বিবির কবরটা দেখা যাচ্ছে। কবরের পাশে 3টে জিওল গাছ পোঁতা। একটা মোরগ কবরটার ওপর এক পায়ে দাঁড়িয়ে শীতের সূর্যকে দেখছে। আর এই জালালিকে নিয়ে পাগল ঠাকুর গত রাতে ফিরে এসেছেন। মনীন্দ্রনাথ, বড় ছেলে তাঁর, পাগল ছেলে, সে এখন কোথায় কে জানে। পল্টু কোনো উত্তর করল না। বাপ সম্পর্কে পল্টুর একটা অসম্ভব রকমের অবজ্ঞা আছে। সে বাপের সঙ্গে কোথাও যায় না, বরং সোনার সঙ্গে ভাব বেশি। পল্টু অন্য কথা এলো। সে বলল, চলেন ঠাকুরদা, আমরা গোপাটে নাইমা যাই। মহেন্দ্রনাথ পল্টুর কথা শুনেও শুনলেন না। তিনি এখন অন্য কথা ভাবছিলেন। জালালি জলে ডুবে মরেছে। কবরে একটা মোরগ উত্তর দক্ষিণ ঘুরছে, আর সূর্যের উত্তাপ সমানভাবে সর্বত্র ছড়িয়ে পড়ছিল। গতকাল পার্বণের দিন গেছে। পূজার শেষে বলির বাজনা যেন থামছে না। আর অঞ্চলের বয়সী মানুষটি এখন তার প্রিয় মাটিটুকুর ওপর বসে আছেন। এখানেই তিনি চিরকালের মতো মহানিদ্রায় মগ্ন হবেন। এখানেই তাঁর দেহ সবাই ধরাধরি করে নিয়ে আসবে। চোখের ওপর তিনি দৃশ্যটা ঝুলতে দেখলেন। ছেলেরা চারপাশে ঘিরে থাকবে। গ্রামের পর গ্রাম থেকে লোক এসে জড়ো হবে। অঞ্চলের মানুষেরা হরিসংকীর্তন করবে। চন্দনের কাঠ পুড়বে, ধৃত দধি দুগ্ধ ঢেলে দেওয়া হবে। তার ভিতরে তিনি যজ্ঞের হবির মতো জ্বলতে থাকবেন। এবং তার পাগল ছেলে তখন অর্জুন গাছটায় হেলান দিয়ে জ্বলন্ত মানুষটাকে দেখতে দেখতে 2 হাত তুলে চিৎকার করে উঠবে। সহসাই পাগল পুত্রের মুখ তাকে কেমন বিষণ্ণ করে দিল। পাগল পুত্র চিতার আগুনের দিকে তাকিয়ে আছে, যেন নালিশ, বাবা, আপনি আমার সর্বনাশ করেছেন। আপনি আমার সব ভালোবাসা কেড়ে নিয়েছেন। আপনার ধর্মবোধ আমার জীবনকে ধ্বংস করে দিয়েছে। আমি এক পাগল, আমার চিন্তা শক্তি নেই। আমার পাগল চিন্তার সমভাগী হতে কেউ চায় না। কেবল যেন মনে হয় মাথার ভিতর এক স্বপ্ন নিরালম্ব মানুষের মতো পাক খাচ্ছে। কেবল কে যেন সেই স্বপ্নের ভিতর চলে যেতে থাকে। আপনি সেই মানুষ। আত্মার কাছাকাছি আমার যে যুবতী ছিল, যুবতীর নাম পলিন, উঁচু লম্বা এবং নীল চোখ তার, তাকে আপনি দূরে সরিয়ে দিয়েছেন। সমুদ্র আমি দেখিনি বাবা, কিন্তু বসন্তের আকাশ দেখেছি। আকাশের নিচে সোনালি বালির নদীর জল, জলে তার মুখ ভাসে। আকাশের কোনো বড় নক্ষত্র অন্ধকারে জলে প্রতিবিম্ব ফেললে মনে হয় সেই মেয়ে কত দূর দেশ থেকে ডাকছে, মণি, যাবে না? উইলো ঝোপের পাশে বসে আমরা দুজনে সান্তাক্লজের গল্প করব, তুমি যাবে না? আর দেখছি শীতের মাঠে ঘাসে ঘাসে কত শিশির বিন্দু। শিশির বিন্দুর মতো সেই পবিত্র মুখ আপনি কেড়ে নিয়েছেন বাবা। নালিশ দিতে দিতে চিতার আগুনের দিকে তাকিয়ে বিদ্বান বুদ্ধিমান পাগল ছেলে হাউ হাউ করে কাঁদছে। মহেন্দ্রনাথ লাঠিটা এবার আরও জোরে চেপে ধরলেন। মনের ভিতর কতকাল থেকে অনুশোচনা। মৃত্যুর জন্য যত প্রস্তুত হচ্ছেন, তত এই পাগল ছেলের জন্য অনুশোচনা বাড়ছে। তত তিনি নিজেকে অসহায় ভাবছেন। তার কেন জানি মনে হয় আর দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি চন্দ্রায়নটা করে ফেলতে হয়। দ্বাদশ ব্রাহ্মণ ভোজনের ব্যবস্থা করতে হয়। ব্রাহ্মণ খাইয়ে প্রায়শ্চিত্তটা সেরে আর সংসারের দুঃখবোধে পীড়িত না হলেই যেন ভালো হয়। তিনি পল্টুকে বললেন, আমারে ঘরে নিয়ে যা। বলে তিনি পল্টুর কাঁধে ঘরে ফেরার জন্য হাত রাখলেন। বস্তুত তিনি নিজের সংসারে ফিরতে চাইলেন। ওরাই যেন তাকে তার নির্দিষ্ট ঘরটিতে পৌঁছে দেবে। যে ঘর থেকে একদা সূর্যোদয় দেখবেন বলে বের হয়েছিলেন, ঠিক সেই ঘরে। অন্ধকার ঘর, বায়ু শূন্য, এবং মাঝে মাঝে ঝিল্লির ডাক শোনা যায়। কেমন নিঃশব্দ এবং নির্জন। পাশে কেউ নেই, সব শূন্য। একটা শূন্যের মতো বায়ু শূন্য ঘরে ফের ফিরে যাওয়া।
তিনি চোখ বুজলে তেমন একটা আলোহীন বায়ুহীন ঘরের দৃশ্য দেখতে পান। কিন্তু দুষ্ট বালকদের মতলব বোঝা দায়। ওরা ওদের ঠাকুরদাকে নিয়ে বেশ রঙ্গতামাশা আরম্ভ করে দিল। ওরা ওদের প্রিয় ঠাকুরদাকে ধরে ধরে নিয়ে যেতে থাকল। গোপাট পার হয়ে অশ্বত্থ গাছের নিচটাতে এসে দাঁড়ালো তারা। ওরা মহেন্দ্রনাথকে গাছতলায় ছেড়ে দিয়ে বলল, এবারে কন্ত কোনখানে আইসেন? বৃদ্ধ তাদের অনুনয় বিনয় করতে থাকলেন, কারণ তিনি বুঝতে পারছিলেন ওদের হাতে যখন পড়েছেন তখন তার হেনস্থার শেষ নেই। ওরা ওকে নিয়ে খেলায় মেতে গেছে। ওরা ওকে ঝোপে জঙ্গলে দাঁড় করিয়ে ভয় দেখাচ্ছে। তিনি প্রায় করজোরে বললেন ওদের, সোনা ভাই, ধন ভাই, বড় ভাই, তোমরা বড় লক্ষ্মীর পোলা, তোমরা আমারে ঘরে নিয়ে যাও। সোনা বলল, ঠাকুরদা ডর নাই, টোডার বাগের বট গাছটার নিচে আইসি। লালটু বলল, আমরা আপনার লগে মাঠ পলান্তি খেলুম। বলেই ওরা মহেন্দ্রনাথকে গাছের নিচে ধীরে ধীরে বসিয়ে দিল, যেন মহেন্দ্রনাথ ওদের সমবয়সী বন্ধু। তারপর ওরা ছুটে ছুটে বেড়ালো, চিৎকার করে সবাইকে যেন বলতে চাইল, রাজা হুই গাছের নিচে বইসা আসে, রাজারে ছুঁইয়া দিলেই জিত। মহেন্দ্রনাথ এমন খেলায় ঘরের কথা ভুলে গেলেন। গাছের ডালে পাখি, পাখিরা সব কলরব করছে। কোথাও দূরে গরু বাছুরের ডাক, অনেক দূরে কে যেন কাঠ কাটছে, আর অনেক দূরে কে যেন হেঁটে চলে যায়, বুঝি সেই পাগল ছেলে। আর মনে হলো তাঁর চারপাশে প্রকৃতির কোলে সেই এক শৈশব ঘুরে ফিরে আসে। তিনি লাঠি কোলে রেখে বসে আছেন, স্থির, প্রায় বুদ্ধ মূর্তির মতো চোখ বুজে তিনি বসে আছেন। দূরে সোনালি বালির নদীর জলে নৌকা ভাসে, পাল তোলা নৌকার ঘুঁটিতে নীল রঙের পাখি। তিনি বসে বসে সেই শৈশবকে যেন দেখতে পাচ্ছেন। শৈশব ঘুরে ফিরে চলে আসে, সেই এক নাও নদী ধরে যায়, পাশে সেই এক লাল নীল পাখি উড়ে উড়ে আসে। তার চারপাশে শৈশব এখন খেলা করে বেড়াচ্ছে। তিনি পুরানো শৈশবের প্রতীক। ওরা এখন গান গাইছে মাঠে, লুকোচুরির গান। গ্রামের অন্য সব বালক বালিকা এই খেলায় ভিড়ে গেছে। সুভাষ, কিরণী, কালা পাহাড়, এমনকি টোডার বাগ থেকে ছোট্ট প্রতিমা পর্যন্ত নেমে এসেছে। মহেন্দ্রনাথের চোখে এখন আর পাগল পুত্রের মুখ ভাসছে না, কারণ সংসারের সুখ সবসময় থাকে না, সংসারের দুঃখ সবসময় ভাসে না। শুধু এই দূরের শৈশব বারবার এই প্রকৃতির কোলে ঘুরে ফিরে চলে আসে। তিনি মনে মনে নিজের সেই হারানো শৈশবকে ফিরে পাওয়ার জন্য গুনগুন করে লুকোচুরি গান গাইতে থাকলেন। শৈশবে বুঝি মাথার উপরের বটবৃক্ষ অত বড় ছিল না, তবু তিনি তার শৈশবের সাঙ্গপাঙ্গদের গাছের নিচে দেখতে পেলেন। ওরা খেলা করে বেড়াচ্ছে এবং তিনি যে গান গাইছিলেন সেই গান সমস্বরে ওরা গেয়ে চলেছে। কিন্তু সময় বড় সামান্য, কত আর সময় হবে? তার মনে হলো সহসা ওরা কেউ বেঁচে নেই। ওরা এই বটবৃক্ষের নিচে কি করে আর ফিরে আসবে? মনটা বড় খারাপ হয়ে গেল। ভিতর থেকে কে যেন কেবল বলছে, তারা কেউ বেঁচে নেই, একা তুমি পুরী পাহারা দিচ্ছ। যেন এতদিনে ধরতে পারলেন এই গাছপালা পাখির ভিতর তিনি আর কেউ নন। তিনি পরিত্যক্ত মানুষ, সবুজ বনে মৃত বৃক্ষের মতো তিনি জায়গা দখল করে আছেন, অথবা জীর্ণ মাঠের মতো মঠ থেকে সন্ন্যাসী পুণ্য করতে তীর্থে বের হয়ে গেছেন। তিনি আর বসে থাকতে পারলেন না। একা একা সবার অলক্ষ্যে তিনি নদীর দিকে পাগলের মতো নেমে যেতে থাকলেন। সোনাই প্রথম চিৎকার করে উঠল, ঠাকুরদা গাছতলাতে নাই। ওরা সকলে এত মশগুল ছিল খেলাতে, ঝোপে জঙ্গলে ওরা এত বেশি ছুটছিল যে টেরই পায়নি কখন বুড়ো মানুষটা নদীর দিকে নেমে গেছেন। ওরা সবাই এবার গ্রামের দিকে চিৎকার করে বলতে বলতে উঠে আসছে, ঠাকুরদা হারাইয়া গেছে, গাছতলাতে নাই, কোনোখানে নাই। ইসম চরের ঠিক মাঝখানে দাঁড়িয়েছিল। চারদিকে তরমুজের লতা, হলুদ রঙের ফুল, বড় বড় লতার ফাঁকে ফাঁকে উটের ডিমের মতো তরমুজ। যেন এক অতিকায় উট পাখি এই বালির চরের ডিম পেড়ে রেখে গেছে, কালো কুচকুচে রং। এবার শীত যেতে না যেতেই তরমুজে ছেয়ে গেল। মেলায় এবার অনেক তরমুজ যাবে।
ছোট ঠাকুর ব্যাপারীর সঙ্গে কথাবার্তা বলেছেন। তিনি আল নিয়ে মামলা করবেন ভেবে বাড়ি থেকে নেমে এসেছিলেন। পথে ব্যাপারীর সঙ্গে দেখা। তিনি জমিতে চলে এলেন। এসে তাজ্জব বনে গেলেন। ঈশমকে একবারও বলেনি ফলন এত ভালো হয়েছে। কদিনের ভিতর জমিটার চেহারা পাল্টে গেছে। মেলায় যাবে তরমুজ। কাল পরশু থেকে এই পথে অথবা চরের পাশ দিয়ে বড় বড় ঘোড়া উঠে যাবে। মেলায় ঘোড়দৌড় হবে। সোনালি বালির নদীতে পাল তুলে নৌকা যেতে আরম্ভ করেছে। এ মাসটায় নৌকা চলবে। তারপর জল কমে গেলে পারাপার করতে হাঁটু জল থাকে। ঈশম জমি থেকে 1-2 করে তরমুজ সংগ্রহ করছে। ঈশম ছুটে যাচ্ছে। পাতার ফাঁকে উঁকি দিয়ে দেখছে, তারপর টোকা মারছে। ডাঁসা তরমুজ খেতে স্বাদের হয়। সে টোকা দিয়ে বুঝতে পারে কোন তরমুজ জমি থেকে তুলে নেবার সময় হয়েছে। এক একটা তরমুজ 20-30 সের ওজনের। সে একসঙ্গে দুটো তুলে আনতে পারছে না। এমনকি কোনো কোনো তরমুজ সে বুকের কাছে তুলে প্রায় যেন পাঁজাকোলা করে নিয়ে আসছে। সে ছোঁয়ের পাশে 1-2 করে তরমুজ জড়ো করার সময় দেখল এদিকে একটা মানুষ টলতে টলতে নেমে আসছে। কত লোকই আসে সে ভালো করে লক্ষ্য করেনি। নিবিষ্ট মনে সে শুধু তরমুজ জড়ো করছে। তার যেন হাতে সময় নেই। সময় চলে যাচ্ছে। সে দূরে দেখল বাতাসে তরমুজের পাতা ফাঁকা হয়ে যাচ্ছে। ফাঁক হয়ে গেলেই বড় একটা তরমুজের পিঠ সে দেখতে পেল। সঙ্গে সঙ্গে ছুটে গেল। বাতাস আর নেই। কাছে গিয়ে দেখল বড় বড় পাতা তরমুজটাকে ঢেকে দিয়েছে। সে চারদিকে চোখ মেলে খুঁজতে থাকল। পাতার ভিতর পড়ে থাকলে টের পাওয়া যায় না। তরমুজ ফেটে নষ্ট হয়ে যায়। সে আর একবার বাতাসের জন্য অপেক্ষা করল। বাতাস উঠলেই পাতার ফাঁকে তরমুজটা সে দেখে ফেলবে। এই ভেবে চোখ খুলতেই দেখল মানুষটা 2বার আছাড় খেয়েছে, 2বার উঠে দাঁড়িয়েছে, টলছে। কে এই মানুষ? শীতের রোদে পাগলের মতো নদীর দিকে নেমে আসছে। সে ভালো করে লক্ষ্য করতেই বুঝল, আরে এ যে সেই মানুষ। সে ছুটতে থাকল, নদীর দিকে এগিয়ে যাচ্ছে। এত সাহস হলো কি করে? চোখে দেখতে পায় না, তাজ্জব। মানুষটার লাঠি ঘুরিয়ে যেন তার যৌবন কাল, যেন বাতাসের সঙ্গে মানুষটা লড়ছে, লাঠি ঘোরাচ্ছে। দেখো আমি মহেন্দ্রনাথ, এখনো কতদূর হেঁটে যেতে পারি। দেখো আমি মহেন্দ্রনাথ, কতকালেই মাটিতে বসবাস করছি। এখন কিনা আমার পোলারা কয় চন্দ্রায়ণ করেন বাবা। কি সাহস! মানুষটা লাঠি ঘুরিয়ে হাঁটতে গিয়ে বারবার মুখ থুবড়ে পড়ে যাচ্ছেন। আর একটু হলেই গড়িয়ে গিয়ে নদীর জলে পড়বেন। ঈশম ছুটতে ছুটতে গিয়ে ধরে ফেলল। তারপর পাঁজা কোলে তুলে নিতেই দেখল হাত পা ছিঁড়ে গেছে, রক্ত পড়ছে। এমন কেন করছেন তিনি? এখন যেন ঠিক একটা পুতুলের মতো মুখ। মানুষটা সেই জবরদস্ত চেহারা নেই। একেবারে ছোট মানুষ হয়ে গেছেন, ছোট্ট শিশুর মতো কাঁদছেন। আপনার কি হইছে কর্তা? কোন দিকে যাইবেন ঠিক করছেন? আমারে তুই কই লইয়া যাইতাছস? বাড়ি যাইবেন? বাড়ি? বৃদ্ধ এবার চোখ বুজে ফেললেন। তিনি এটা কি করতে যাচ্ছিলেন? তিনি তার বড় ছেলের মতো নিরুদ্দেশে হাঁটছিলেন কেন? মনের ভিতর কিসের এই অনুতাপ? নিজের ছেলে মানুষের জন্য কেমন অপ্রস্তুত হয়ে গেলেন। আমারে নামাইয়া দে। শরীর কি হয়েছে দেখছেন? কি হয়েছে? ঈশম ইচ্ছা করেই চুপ করে থাকলো। শরীরে রক্ত নেই বোঝা যাচ্ছে। কোনো কোনো জায়গা কেটে গেছে, অথচ রক্তপাত হচ্ছে না। সে তাড়াতাড়ি পুকুর পাড়ে উঠলেই সকলে ছুটে এলো। সেই বৃদ্ধ মানুষ, আলখাল্লা পড়া মানুষ, অঞ্চলের সর্বশেষ মানুষ পথ হারিয়ে ফেলেছিল। তিনি সকলকে অন্তত এমনই বলবেন। আজ এ পর্যন্তই। উপন্যাসের 13 পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতন নমস্কার।